সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছে আমি রেজওয়ানুজ্জামান আরও একটা নতুন দিনের নতুন পর্ব নিয়ে। আমাদের সঙ্গে আজকে দুজন অতিথি আছেন, আমি পরিচয় করিয়ে দিতে চাই। দুজনই বাংলাদেশকে সাফল্যে ভাসিয়েছেন এবং বাংলাদেশের সাফল্যের সারথি ছিলেন। আমরা কথা বলতে চাই, পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার, বর্তমানে জুনিয়র সিলেক্টর হিসেবে ক্রিকেট বোর্ডের সাথে কাজ করছেন এহসানুল হক সিজান, এবং আছেন আমাদের বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল, যারা পরপর দ্বিতীয়বার বাংলাদেশকে এশিয়া সেরার সাফল্য এনে দিয়েছে, সেই দলের গর্বিত সদস্য জাওয়াদ আবরার। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা দুই ক্রিকেটার এবং কর্মকর্তা বর্তমানে যদি বলি, তাদের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে দেশ বিদেশের অন্য সব খেলার ক্রিকেট সহ জানিয়ে দিতে চাই আপনাদেরকে। শুনছিলেন দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো। আমরা বলছিলাম যে আমাদের সঙ্গে আজকে আছেন বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের ক্রিকেটার এবং সিলেক্টর। আমরা কথা বলবো এশিয়া সেরা বাংলাদেশ দল আরও একবার, টানা দুইবার কোনো খেলাতে বাংলাদেশ আসলে এরকম এশিয়া সেরা হয়েছে কিনা সেটা আসলে সন্দেহ, কিন্তু ক্রিকেটে বাংলাদেশকে সেই গর্বে ভাসিয়েছেন বাংলাদেশের যুবক ক্রিকেটাররা। তাদের সঙ্গে আমরা কথা বলবো, তাদের সাফল্য নিয়ে, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। প্রথমেই আবরারকে দিয়ে শুরু করতে চাই যে আবরার, ফিলিংসটা কেমন? আমি বলছি যে আগের বারও হয়েছে, এটা প্রথম নয়, মানে সেই জায়গায় কি একটু ঘাটতি লাগে কিনা, কিংবা আপনাদের ফিলিংসটা কেমন লাগছে? গতকালই আমরা গতবারের ক্যাপ্টেন মাহফিজুর রহমান রাব্বির সাথে কথা বলছেন, তিনি বলছিলেন যে তার মনে হচ্ছে যে তিনি যেন এবারও চ্যাম্পিয়ন হয়েছেন আপনাদের চ্যাম্পিয়ন হওয়ার পর। আপনাদের ফিলিংসটা আসলে কেমন ছিল? ফিলিংসটা আসলে অনেক ভালো। নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে পেরেছি, এটাই অনেক বড় কিছু। তার মধ্যে এশিয়া কাপের মতো একটা বড় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছি, সো অনেক অনার্ড। আচ্ছা, সিজান ভাইয়ের কাছে জানতে চাই, আপনি এই দলটা গড়া থেকে শুরু করে দলটার সাফল্য পর্যন্ত পুরোটা সময় আপনি সঙ্গে ছিলেন। আপনার কাছে কি মনে হয়েছে গতবারের দল আর এবারের দলের পার্থক্যটা কোন জায়গায়, সেইটা একটু প্রথমেই জানতে চাই। এই দলটা কি তাদেরকেও ছাপিয়ে গেছে, না এই দলটা পারফরমেন্স এখনো দেখানো বাকি আছে সেরাটা? না, সত্যি করে বলতে হলো যে আমরা কিন্তু এই দলটাকে তৈরি করেছি মাত্র 3 মাস হয়েছে। আমরা কিন্তু এনাফ টাইম পাইনি যে এটাকে একদম কনক্রিট একটা টিমে দাঁড় করানো। গত বছরে যে টিমটা ছিল সেটা আসলে পারফরমেন্স বেজই ছিল, বাট আনফর্চুনেটলি যে পাকিস্তানের সাথে হেরে কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপ থেকে অনেক দূরে সরে গিয়েছি। আসলে যেই আন্ডার 19 টিমেই আসুক না, যেই বছরে আসে সেটাই কিন্তু দ্য বেস্ট টিম থাকে, যে প্রিভিয়াস যে টিম থাকে তার চেয়ে বেস্ট টিমটাই আমরা দেখতে পাই। বিকজ অফ বাংলাদেশ ক্রিকেটে যে পাইপলাইনে যে এইজ গ্রুপ ক্রিকেট চলছে, এটা ডে বাই ডে ডেভেলপ করছে। আজকে যদি আমি বলি যে আফিফদের ব্যাচের বা শান্ত মিরাজদের ব্যাচে যেই ব্যাচটা ছিল, তার চেয়ে নিশ্চয়ই পরের ব্যাচটা ভালো ছিল, এর পরের ব্যাচটা আরও ভালো ছিল। আমি বলবো লেটেস্ট ব্যাচগুলো সবসময় ভালো থাকে। তবে এই টিমটা আমি একটু মনে করি যে এখন পর্যন্ত প্রিপারেশন ছাড়াই যেভাবে ক্রিকেট খেলেছে এবং এশিয়া কাপে একটা পারফরমেন্স করেছে, দেশটা আসলে খুবই আশার জন্য, মানে খুবই আশাব্যঞ্জক। এবং এই টিমটা যদি আরও, তো অনেক সময় আছে, ওয়ার্ল্ড কাপের আগে এখনো 1 বছরের মতো আছে, রাইট। সো ওখানে কিন্তু অনেক কিছুই চপ অ্যান্ড চেঞ্জ হবে, অনেক প্র্যাকটিস ফ্যাসিলিটিস থাকবে, ওদেরকে প্রিপারেশনের টাইম থাকবে, দেশের বাইরে প্রচুর খেলা থাকবে, সব কিছু মিলে ইন্ডিভিজুয়াল যে প্রিপারেশনটা, সেই প্রিপারেশনটা নেওয়ার ওরা সুযোগ পাবে। এবং আলটিমেট গোল যে ওয়ার্ল্ড কাপে যে দলটা যাবে সেটা আরও ম্যাচিউর দল যাবে। 3 মাস আপনি বলছেন খুব বেশি প্রিপারেশনের সময় পায়নি, তাহলে এই দলটাকে আলাদা কেন বলছেন? স্কিলের কারণে, ইন্ডিভিজুয়াল, নাকি আসলে মেন্টাল স্ট্রেংথের কারণে? এদের পারফরমেন্সটা কোন জায়গায় বেশি? এখানে পারফরমেন্সটা আমি বলবো যে ওরা ইন্ডিভিজুয়ালি ক্রিকেটটা বোঝে। আপনি যদি দেখেন যে শ্রীলঙ্কার সাথে আমরা যে ম্যাচটা হেরেছি, সে কীভাবে খেলেছি, বা ফাইনাল ম্যাচটা আমরা টসে জিতে যে ব্যাটিং করেছি, কীভাবে ব্যাটিং করেছি, দ্য ওয়ে অফ অ্যাপ্রোচ, মানে প্রসেসটা কি, এই প্রসেসটা কিন্তু ওরা খুব ভালো বুঝে। আসলে অনেক সময় হয় কি, প্লেয়াররা গুড লিসেনার থাকে না, যে কোচটা বলছে বাট সেই ওয়েতে তারা, মানে হয়তোবা তারা বুঝছে না, বা সেই ওয়েটা তারা ফলো করছে না। বাট এই টিমটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো দে আর ভেরি গুড লিসেনার, এবং সেই ওয়েতে তারা কাজ করতে যায়। তাদের যে ব্যাটিং, আমরা টসে জিতে যে ব্যাটিং করেছি, সেই সময় উইকেট যদি পড়ে যেত তাহলে কিন্তু আমরা অনেক বিপদে পড়ে যেতাম। সো ওই সময়টা কিন্তু উইকেট থেকে রান আসেনি, বাট উইকেট পড়তে দেয়নি। যে এইসব যে ছোটো ছোটো কিছু কিছু জিনিস আছে। তারপর বোলিংয়ের সময় যে আমরা সেকেন্ড হাফে যে একটা খুব বড় টোটাল করেছি তা না, 198 ফাইনাল ম্যাচে আমি বলবো যে ওকে, বাট নট এনাফ। বাট এই সময় কি করতে হবে, এই সময়ে যে
ফার্স্ট ইনিশিয়ালি যে উইকেট নিতে হবে নাকি রান চেক দিতে হবে, সেটা কিন্তু ইনপুট দিয়েছে আমাদের বলাররা। রান দিয়েছে বাট কিন্তু 10 ওভারের মধ্যে কিন্তু 2টা উইকেট নিয়ে নিয়েছে। সো এটাই আমি বলছি যে যেই জিনিসটাই আসলে এই প্লেয়ারদেরকে বলা হচ্ছে সেই জিনিসটাই তারা করার চেষ্টা করছে। এটাই সবচেয়ে বড় জিনিস যে ওরা গুড লিসেনার এবং ট্রাই করছে যে ওই অ্যাকর্ডিং টু দেয়ার স্পিচ তারা ওইটা ডেলিভারি করার জন্য। সো এইভাবে যদি আমরা আগাতে থাকি, একটা গুড লিসেনার যদি একটা বাঞ্চ অফ টিম পাই, তাহলে দেখবেন যে এই টিমটাকে তৈরি করতে ইন্ডিভিজুয়ালি এবং কালেকটিভলি টিমটা তৈরি করতে খুব কঠিন হবে না। দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা ফোন নিতে চাই, পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। জাওয়াদের কাছে জানতে চাই যে পুরো টুর্নামেন্টে বেস্ট ম্যাচ কিংবা কঠিন ম্যাচ কোনটা ছিল? আমার মনে হয় টুর্নামেন্টের সবচেয়ে ভাইটাল ম্যাচ ছিল পাকিস্তানের সাথে, কারণ ওরা ভালো স্ট্রং, ইন্ডিয়াকেও মানে গ্রুপ স্টেজের ম্যাচে হারিয়ে এসেছে। আর ওদের গত ওয়ার্ল্ড কাপেরও কয়েকটা প্লেয়ার ছিল ভালো পারফর্মার, সবাই ভালো ফর্মে ছিল। সো মানে সেমিফাইনালটা আপনার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেশি ভাইটাল ম্যাচ। আর মেন্টালি কিংবা ইমোশনালি যদি বলি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ কি ফাইনাল ভারতের সাথে ছিল? মানে ইমোশনালের দিক থেকে যে আমরা সবসময় ভারতের সাথে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা থাকে আমাদের সবকিছুতেই। অবশ্যই মানে ফাইনালে একটা আমাদের ডিফারেন্ট অ্যাপ্রোচ ছিল, সবাই একটু অ্যাগ্রেসিভ ছিল। আর মেন্টালি মানে আমরা রেডি ছিলাম যে ইন্ডিয়ার সাথে ফাইনালে একটা ভালো কিছু হবে। মানে বিশ্বাস ছিল যে আমরা চ্যাম্পিয়ন। কি আলোচনা হয়েছে এখন তো বলা যায়, আমাদেরকে কিছু বলবেন যে মানে ওই ফাইনালের আগে ইন্ডিয়া যখন অপোনেন্ট নামার আগে কিংবা আগের দিন টিম মিটিং এ আসলে আপনারা নিজেরা কি কথা বলেছেন? না মানে প্ল্যান অ্যাজ ইউজুয়াল নরমাল সব টিমের সাথে। খেলার প্ল্যান না, আমি খেলার প্ল্যানের বাইরে ইন্ডিয়ার সাথে খেলা, সেটার সম্পর্কে আপনাদের কি আলোচনা হয়েছে? ইন্ডিয়ার সাথে ছিল একটু মানে মাঠে একটু মানে অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ যেন থাকে, এটাই। আচ্ছা, এবং আমরা দেখেছি যে মানে দুই দলই স্লেজিং করেছে, স্লেজিংও হয়েছে অনেক বেশি মানে এই ম্যাচগুলোতে। মানে এটার কারণটাও কি আসলে ওই ইন্টেনশন থেকে কিংবা অ্যাগ্রেসিভনেস থেকেই? মানে মাঠের খেলার মাঝখানে হয়ে যায় আর কি। আচ্ছা, জিনিসটা আচ্ছা, দুই টিমের মাঝখানে মানে দুটো স্ট্রং টিম খেলছে, সো মানে কনভারসেশন একটু এক্সচেঞ্জ হয়। আচ্ছা, এবং ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি, এটা আগেও দেখেছি এবং হয়, এবং বাংলাদেশের সাথে আসলে খেলাধুলায়, ফুটবলেও আমরা বলি, ক্রিকেটেও আমরা বলি, ইন্ডিয়ার সাথে আমাদের এক ধরনের এখন একটা চিরপ্রতিদ্বন্দ্বিতার একটা ভাব আছে। সিজন ভাইও নিশ্চয়ই সেটা ফিল করেন কিংবা আপনিও এই দলের সাথে দেখেছেন, যখন ইন্ডিয়ার সাথে ফাইনাল এবং খুব বেশি রান কিন্তু আমরা বোর্ডে দাঁড় করাতে পারিনি, মানে তখনও কি মনে হয়েছে যে আমরা এই ম্যাচ জিততে পারি? আমাদের একটা ভালো ক্যারেক্টার আছে যে আমরা সেমিফাইনালে যদি জিতে ফাইনালে, তাহলে আমরা অনেক ভালো ক্রিকেট খেলি, টু বি অনেস্ট। বিকজ আমাদের আসলে কনফিডেন্সটা এত সুন্দর থাকে, তখন আমরা যে কোনো টিমরা হারাতে পারি না। আমরা যে ইন্ডিয়ার সাথে খেলছি, আমরা কিন্তু ওই যে বললো যে হার্ড টাইমটা কিন্তু আমাদের পাকিস্তানের সাথেই গেছে। এবং কেন পাকিস্তানের সাথে গেছে, এটা হলো শ্রীলঙ্কার সাথে আগের ম্যাচটা আমরা হেরেছি। এরপরে কিন্তু অনেক ওয়ার্কআউট হয়েছে, ওদেরকে প্ল্যান করানো অনেকভাবে ওদেরকে প্ল্যান করানো হয়েছে। আমরা আগে ব্যাটিং পেলে কীভাবে প্ল্যান করে ক্রিকেট খেলবো, হয়তো বা আমরা যদি বোলিং পাই তাহলে তো নিশ্চয়ই একটা ভালো কমফোর্ট জোনে আমরা চলে যাব। সো অনেক প্ল্যানের কিন্তু এখানে একটা প্রতিফলন আমরা দেখেছি অ্যাটলিস্ট পাকিস্তানে। সো এর জন্যই কিন্তু আমরা পাকিস্তানকে একটা টাফ মানে টাইম দিয়ে কিন্তু হারাতে পেরেছি। এবং যখন আমরা হারাতে পেরেছি তখন কিন্তু আমাদের কনফিডেন্স এমনিই থাকে, যেহেতু পাকিস্তান ইন্ডিয়াকে খুব ইজি হারিয়েছে। আর ইন্ডিয়ার সাথে আমরা কিন্তু ফার্স্ট একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছি, সেই প্র্যাকটিস ম্যাচে কিন্তু আমরা এভুলেট করতে পেরেছি ওদের স্ট্রেন্থটা কোথায়। সো প্লেয়াররা কিন্তু ওই যে টাফ টাইমটা পার হয়ে যাওয়ার পরে কিন্তু তাদের কনফিডেন্স লেভেলটা এতই ভালো ছিল যে ইন্ডিয়ার সাথে আমরা জিতবো, এটা ওদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যেই ছিল। এবং ইয়েস, এইটা একটা ভালো সাইড যে ওদের বডি ল্যাঙ্গুয়েজে ইন্ডিয়ার সাথে জিতবো, বাট ওরা ওভার কনফিডেন্ট কোনো সময় ছিল না। ইভেন খেলার যে প্রতিটা বল টু বল যদি আপনি দেখেন, অবজার্ভ করেন, একটা বারও কিন্তু তাদেরকে ওভার কনফিডেন্ট মনে হয়নি, এবং টিল দ্য লাস্ট বল। সো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা একটা পজিটিভ বুস্ট আপ এসছে পাকিস্তানকে হারানোর পরে, যেই জিনিসটাই আসলে রিফ্লেক্ট করেছে ফাইনাল ম্যাচে। জাওয়াদের কাছে মানে কোনো মোমেন্টটা কি মনে পড়ে যে কোনো ঘটনা, কোনো পুরো টুর্নামেন্টে কোনো ইনসিডেন্ট কিংবা মজার ঘটনা যেটা আপনি আমাদের শেয়ার করতে চান? মেমোরেবল মোমেন্ট লাস্ট উইকেটটার পরই সবচেয়ে, চ্যাম্পিয়ন হওয়ার পরে ওইটাই সবচেয়ে মেমোরেবল মোমেন্ট থাকবে এই এশিয়া কাপ থেকে। মানে এত বড় একটা ট্রফি, এটাই ব্যাক টু ব্যাক। মানে ওই সময় কি আসলে মানে আপনাদেরকে অপোনেন্ট দল থেকে, ইন্ডিয়া থেকে কেউ কংগ্রেচুলেট করেছে কিনা, কিংবা আমি বলছি যে মাঠে যারা ছিল, যারা প্রাইজ গিভিং করেছেন, তারা বাংলাদেশকে নিয়ে কি বলেছে আসলে ওই সময়?
না, ইন্ডিয়ান টিমের প্লেয়াররাও পরে ম্যাচ শেষে সবাই কংগ্রাচুলেট করেছে, সবাই মানে নর্মাল সুন্দর স্পোর্টসম্যানশিপ, ভালো অ্যাপ্রোচ ছিল এটাই। এবং আমরা দেখেছি যে আপনারা দর্শকদের সাথে অনেকটা সময় কাটানোর চেষ্টা করেছেন, তাদের সঙ্গে সেলফি তুলেছেন কিংবা ছবি তোলার চেষ্টা করেছেন, মানে কারণটা কি, মানে ওই দর্শকদের উৎসাহটা কি আপনাদের হেল্প করেছে খেলায়? অবশ্যই অনেক হেল্প করেছে, তারা যেভাবে এসে আমাদের সকাল থেকে একদম পাকিস্তানের ম্যাচে ছিল তারা, ইন্ডিয়ার সাথেও মানে একদম সকাল থেকে পুরো শেষ পর্যন্ত মানে আমাদের সাপোর্ট দিয়েছে, চেয়ার আপ করেছে। তো এটা আমাদের অনেক হেল্প করেছে মাঠে, মানে একটা আলাদা বুস্ট আপ ছিল মাঠের ভিতরে। আচ্ছা, দেশের জন্য একটা মানে ভালো কিছু করতে হবে। এই টানা 2বার এশিয়া সেরা হলো বাংলাদেশ, মানে আপনার কি মনে হয় যে এখন এই রিজিয়নে বাংলাদেশ একদম টপ লেভেলের টিম, মানে আমি বয়স ভিত্তিক ক্রিকেটে বলছি, 2বার জেতা তো পরপর এটা একটা প্রমাণ করে, সেটা আপনার কি মনে হয়? অবশ্যই আমার মনে হয় মানে আমরা একটা স্ট্রং জোনে আছি ইনশাল্লাহ, সামনে আরও একটা এশিয়া কাপ আর একটা ওয়ার্ল্ড কাপ, তো আমরা আশাবাদী ভালো কিছু হবে ইনশাল্লাহ। আমার প্রশ্ন, যে এই প্রশ্নটা সবারই, আমারও, যে যুব এশিয়া কাপে কিংবা যুব পর্যায়ে ওয়ার্ল্ড কাপেও আমরা ভালো খেলি কিন্তু তারপর সিনিয়র ক্রিকেটে পারি না, এই প্রশ্নটার উত্তর আসলে কি? আপনার কি মনে হয়, আপনি নিজে তো আসলে পুরো এই স্ট্রাকচারটার মধ্যে কিংবা প্রসেসটার মধ্যে আপনি জানেন, আপনার কি মনে হয় যে মানে সেই জায়গায় কি সত্যিকারের এই আন্ডার 19-এর পরে সরাসরি আমাদের ন্যাশনাল টিম, মাঝখানে এইচপির একটা কথা বলা হয়, সেটাই কি একমাত্র কারণ যে এখানে খেলা খুব কম কিংবা প্রসেসটা আসলে খুব দুর্বল, এটাই কি একমাত্র কারণ? হ্যাঁ, এটাই আসলে সবচেয়ে একমাত্র কারণ। একমাত্র বলবো কি, কিন্তু মানে অন্য দেখেন, দেশগুলোতে আসলে তাহলে কি হয়? হ্যাঁ, এইটাই আমি বলতে যাচ্ছি যে এখন আমাদের সাবকন্টিনেন্টে আমাদের ছেলেরা যেভাবে বেড়ে ওঠে, তারা কিন্তু 19 বছরের এক্সপিরিয়েন্স বা ম্যাচিউর হয় না, ওরা কিন্তু ম্যাচিউর হয় 22 বছর 23 বছর বয়সে। তখন কিন্তু ওরা বুঝতে পারে যে কোন জিনিসটা ওদের প্রয়োজন, কোন জিনিসটা ওদের ভালো। সো 19 বছরের পরে যদি আমাদের কয়েকটা লেয়ার থাকে, 19, 21, 23, তখন কিন্তু আমরা একটা প্লেয়ারকে কিন্তু আবার একই যে বন্ডিংস, সেই বন্ডিংসটাকে কিন্তু আটকে রাখতে পারি। আমি মনে করি যে আমাদের ক্রিকেট বোর্ডে ন্যাশনাল টিম যে ফ্যাসিলিটিস পায়, এরপরে যদি কেউ ফ্যাসিলিটিস পায় সেটা পায় আন্ডার 19, বিকজ অফ আমাদের অ্যাক্টিভিটিসগুলো ওভাবে কিন্তু সেট করা। সো এই 19 বছরের পরে যদি আমি 21 বছরও সেই একই ফ্যাসিলিটিস দিয়ে প্লেয়ারদের গ্রুম করতে পারি, সাথে 23 বছর পর্যন্ত যদি আমরা একটা গ্রুম করতে পারি, তাহলে কিন্তু ওরা স্ক্যাটার্ড হবে না। এবং 23 বছরের প্লেয়ার কিন্তু এক্সপিরিয়েন্স বা ম্যাচুরিটি বলেন, সেই জিনিসটা কিন্তু তার মধ্যে গ্রোন আপ হয়ে যায়। তখন কিন্তু সে আর অন্য পথে হাঁটে না, সে কিন্তু সেই ক্রিকেট পথে হাঁটে। হ্যাঁ, ওই যে একটা কথা বলা হচ্ছে না যে 30 থেকে 40% প্লেয়ার লেফট আউট হয়ে যাচ্ছে কেন? বিকজ অফ তাদের ম্যাচুরিটি 19 বছরে আমাদের সাবকন্টিনেন্টে, আমাদের বাংলাদেশে হবে না, সেটা 23 বছরে যা হবে। সো এই 23 বছর পর্যন্ত কিন্তু আমাদের একটা মোটামুটি পাথর রেডি করতে হবে। বাইরের দেশের কি এই লেয়ারগুলো আছে নাকি তারা আসলে আপনি মনে করেন যে তারা 19 বছরেই আসলে ম্যাচিউর? তাদের হয়েছে কি, তাদের কোয়ান্টিটিটা অনেক, তাদের কোয়ালিটিটা এবং কোয়ান্টিটিটা অনেক বেশি রয়েছে। ওরা কিন্তু প্লেয়ার প্রডিউস করে না, ওদের কিন্তু প্লেয়ার চলে আসে বিকজ অফ তাদের কিন্তু 100 বছর বা 45 বছর এরকম কিন্তু ওদের মানে এক্সপিরিয়েন্স ক্রিকেটের। সো ওদের কিন্তু যে আমাদের এইজ গ্রুপভাবে যে প্লেয়ারগুলো আসে, তার চেয়ে কিন্তু ওদের ডোমেস্টিক ক্রিকেটের মাধ্যমেই কিন্তু ওদের প্লেয়ার বেশি আসে। সো আমরা প্লেয়ার তৈরি করি, ওদের প্লেয়ারের অটোমেটিক চলে আসে, এইটাই হলো পার্থক্য। সো যেহেতু আমরা তৈরি করার জন্য রেডি, সো এই প্লেয়ারকে তৈরি করার পরে যে যতটুকু পর্যন্ত তাদের ম্যাচুরিটি না আসে, ততটুকু পর্যন্ত কিন্তু আমাদের ওদের সাথে থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু ওই জিনিসটা আমরা ফলটা পাবো না। হ্যাঁ, এই জিনিসটা এখন, বাট 10 বছর পরে এটা নাও লাগতে পারে। আমরা আরো কথা বলবো আপনার সঙ্গে ওয়ার্ল্ড কাপ নিয়ে, এই দলটাকে নিয়ে আসলে স্বপ্ন কি আমরা শুনতে চাই। একটা ছোট বিরতি থেকে ফিরে আসার পর ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি এশিয়া সেরা বাংলাদেশ দলকে নিয়ে। ক্রিকেটের যুব এশিয়া কাপে বাংলাদেশ আরও একবার টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে এবং এশিয়ার শ্রেষ্ঠত্ব জিতে নিয়েছে। সেই দলের ক্রিকেটার জাওয়াদ আবরার আছেন আমাদের সঙ্গে, আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যুব সিলেক্টর এবং সাবেক ক্রিকেটার এহসানুল হক সিজান আমাদের সঙ্গেই আছেন। আমরা বিরতির আগে বলছিলাম যে এই দলটার এই সাফল্যের পর প্রস্তুতি ছাড়াই যদি, যেটা বলছিলেন সিজান ভাই, আপনার কি মনে হয় যে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কি করবে? আবার কি চ্যাম্পিয়ন হওয়া পসিবল? ইনশাল্লাহ আমরা তো হোপফুল, মানে বিশ্বাস করি যে ভালো কিছু হবে। আমাদের টিমে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, ফাস্ট বোলার, ব্যাটসম্যান, অলরাউন্ডার। সো মানে আপনি মনে করছেন পসিবল? এই দলের কতজন থাকবে মানে ওয়ার্ল্ড কাপ যদি বলি, আমি বিচার করি সিজন ভাই, যদি 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 বয়সের হিসাবে বলেন
না, আমাদের শুধুমাত্র এই এই ওয়ার্ল্ড কাপে শুধু দুজনের বয়স ছিল যে এশিয়া কাপ খেলার পর আর থাকবে না, সেটা হলো শিয়াব জেমস আর মারুফ মৃধা, এই দুজন। এছাড়া কিন্তু সবাই এলিজেবল ওয়ার্ল্ড কাপ খেলার জন্য। আপনি যদি পাকিস্তান টিম দেখেন, 9 জন প্লেয়ার এসছে যে লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলে, এশিয়া কাপ খেলে এসছে। আপনি যদি আফগানিস্তান টিম দেখেন, 6 থেকে 7 জন প্লেয়ার লাস্ট আফগানিস্তান এবং ওয়ার্ল্ড কাপ খেলা প্লেয়ার। সো আমরাই শুধুমাত্র আমরা ইন্ডিয়াই একটা টিম যারা একদম সবচেয়ে কম প্লেয়ার নিয়ে এসেছি যারা গত বছর এশিয়া কাপ খেলেছে। আচ্ছা, তার মানে আপনি বলছেন এই দলের বেশিরভাগই বয়সের বিচারে এলিজেবল, রাইট? কিন্তু আপনি মনে করছেন যে এই 1 বছরে অনেক কিছুই চেঞ্জ হতে পারে? অনেক চপ এন্ড চেঞ্জ হয়, টু বি অনেস্ট। যে এখন যদি জাওয়াদ আবরার মনে করে যে না আমি ফিক্সড, যদি পারফর্ম না করে তাহলে তো অন্যজন এসে রিপ্লেস করবেই। সো তাদেরকে ওইভাবেই প্রিপারেশন রাখতে হবে। বাট আমি যেটা চাই যে যেহেতু একটা টিম আমার গোছানো হয়ে গেছে এবং রেজাল্ট হয়ে গেছে, সেখান থেকে যত কম প্লেয়াররা মানে স্ক্যাটার্ড হয়ে যাক সেটা আমি চাই। হ্যাঁ, নিশ্চয়ই ভালো প্লেয়াররা যদি YCL থেকে আসে বা আন্ডার-17 থেকে ভালো প্লেয়ার আসে, দে আর ওয়েলকাম। বাট এখানে যারা প্লেয়ার রয়েছে তারা নিশ্চয়ই ওদেরকে সুযোগ দেওয়ার মতো কোনো চান্স দিবে না, আমি বিশ্বাস করি। তারাও নিজেরা ওই চান্সটা নিয়ে সুযোগ খেলবে। এবং এই বছর মানে 2025 সাল, আগামী বছর যেটা আসছে, সেখানে প্রচুর সিরিজ, আমরা জানি যে ওয়ার্ল্ড কাপের আগে প্রচুর সিরিজ। এটা কি 2020-এ যে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল তার আগেও একটা কম্প্যাক্ট সিরিজ ছিল, এবারও কি সেরকম মনে হচ্ছে আপনার সূচিটা দেখে? যে আসলে তার এর আগে যার অবদান তারটা একটু বলে নেই যে আমাদের গেম ডেভেলপমেন্টের অনেক বড় একটা অবদান রয়েছে, বিশেষ করে কাউসার ভাই, শহীদ ভাই। কাউসার ভাই ম্যানেজার হিসেবে ছিলেন এবং তার কাজই হয়েছে যে আমরা অ্যাটলিস্ট যেন হোম অ্যান্ড অ্যাওয়েতে 40 থেকে 42টা ম্যাচ খেলতে পারি। তার উপর ডিপেন্ড করেই কিন্তু সে সারাক্ষণই করসপন্ডিং করতে থাকে। ইভেন এশিয়া কাপে গিয়েছি, অনেক টিমের সাথেও কিন্তু সে কথা বলে রয়েছে সে 2027, 28, 29-এ কী করবে সেই জন্য সে চক আউট করেছে। উই আর ভেরি প্ল্যান করে আমরা আগাই গেম ডেভেলপমেন্ট, অ্যাটলিস্ট আমি এটা বলতে পারি। সো হ্যাঁ, এবারও এরকম একটা জিনিস যে আমরা চেষ্টা করব যতগুলো ম্যাচ তাদেরকে দেওয়া যায়, যতগুলো এক্সপিরিয়েন্স তাদেরকে দেওয়া যায়। ইয়েস, আবার ওয়ার্কলোডেরও একটা ব্যাপার রয়েছে, সেই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে যতটুকু পর্যন্ত আমরা এগিয়ে যেতে পারি, তবে এক্সপিরিয়েন্সটা আমরা অ্যাটলিস্ট আমাদের সাধ্য মতো যত বেশি দেওয়া যায় তাই। এক কথায় যদি মানে আমি ওর কাছে যাবো, যাওয়াদের কাছে, তার আগে যে এই দলে কি এক্সট্রাঅর্ডিনারি পারফর্মার কেউ মনে হয়েছে? আমি যদি ক্যাপ্টেনের কথা বলি, আজিজুল হাকিম কিংবা ইমনের কথা, যে টুর্নামেন্ট সেরা, একটা পেস বোলার টুর্নামেন্ট সেরা বাংলাদেশে খুব একটু নতুন কিনা? হ্যাঁ, ইমন এক্সট্রাঅর্ডিনারি। আমি বলবো যে ক্যাপ্টেন আজিজুল হাকিম, হি ইজ এ ভেরি গুড কোয়ালিটি, ক্যাপাবিলিটি। আমি যদি ফাহাদের কথা বলি, পেস বোলার ফাহাদ, তো খুব ভালো কোয়ালিটি। সো 4-5 জন প্লেয়ার রয়েছে, তারা রেডি আছে যে তারা আরও ভালো ক্রিকেট খেলবে। একদমই শেষের দিকে যাওয়া, আপনার নিজের এই এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে আসার পরে পরিবর্তন কি কি হয়েছে? পরিবারে কি কি বলছে, বন্ধুরা কি বলছে? সবাই অনেক হ্যাপি। মানে ক্রিকেট খেলতে চান এরকম বাধা দিয়েছিল কেউ? এখন কি বলছে তারা? না, ক্রিকেট খেলতে চাই এরকম কখনো কেউ বাধা দেয় না। বাবার শখই ছিল যে তার ছেলে, বাবার শখই ছিল খেলবে। বাবার শখ পূরণ হয়েছে, বাবা কি খুশি? বাবা আলহামদুলিল্লাহ খুশি অনেক। আচ্ছা, মানে আপনার নিজের গোলটা কি, লাস্ট গোল কি জীবনে? আমার গোল ইনশাআল্লাহ ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান হওয়া। মানে এশিয়া কাপে আপনার নিজের সেরাটা এখনো দেখাতে পারেনি। আমরা খুব বেশি পারফর্ম দেখিনি, একটা ম্যাচে 50 করেছেন নেপালের সঙ্গে, বাকি ম্যাচগুলোতে মানে আপনি কি হ্যাপি মানে এই টুর্নামেন্ট? হ্যাপি না, আচ্ছা, আরো বেটার করতে হবে ইনশাআল্লাহ। মানে সেটার জন্য আপনি প্রস্তুতি শুরু করে দিচ্ছেন নিশ্চয়ই। ধন্যবাদ আপনাকে জাওয়াদ আবরার, এবং আপনার মাধ্যমে আমরা পুরো দলকে অভিনন্দন জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই, বাংলাদেশকে আরও একবার সাফল্য এনে দেওয়ার জন্য। এবং এহসানুল হক সিজান, আপনাকেও ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে কিন্তু সাফল্য আসছেই একের পর এক। হকি দল বিশ্বকাপে গিয়েছে, নারী দল সাফ চ্যাম্পিয়ন হয়েছে, বাংলাদেশের এই দলটিও কিন্তু এশিয়া কাপ সেরা হয়েছে। সুতরাং বেশ কিছু সাফল্য বাংলাদেশের আসছে। আমরা আশা করি বাংলাদেশের এই তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আরও সাফল্য এনে দেবে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।